হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের এসিসিতে হিস্ট্রি রয়েছে। তোমাদের এর আগে আমি একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছিলাম, যার মধ্যে 13টা প্রশ্ন ছিল। এই 13টা প্রশ্নের উত্তর আমি একটি ভিডিওর মাধ্যমে, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে একই সাথে 13টা প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো এবং কি বলছি না বলছি সেগুলো একটু মন দিয়ে শোনো। তার আগে একটু বলে রাখি, এই যে 13টা প্রশ্ন যে তোমরা করে যাবে, অবশ্যই করে যাবে, তবে বলে রাখবো যে 13টা প্রশ্নই কিন্তু যথেষ্ট নয়। যেহেতু এখন যে টাইপের প্রশ্ন দেওয়া হচ্ছে, একটু খুঁটিয়ে খুঁটিয়ে ধরে ধরে প্রশ্ন দেওয়া হচ্ছে, তাতে আমার মনে হয় বই থেকে একটু ভালোভাবে খুঁটিয়ে পড়ে যাওয়াই উচিত। তবে তোমরা যারা একেবারেই কিছু পড়ে যেতে বেশি পড়তে চাইছো না, তাদের জন্য এই 13টা প্রশ্নই যথেষ্ট। আর যারা একটু বেশি পড়তে চাও, তাদের বলবো একটু বইটা খুঁটিয়ে পড়ে যেও। এখন আমি তোমাদের যে 13টা প্রশ্ন দিয়েছিলাম সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এরপর তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। এই ছিল আমার 13টা প্রশ্ন। দেখো, এখানে আমি তোমাদের জন্য পেজ নাম্বার রেডি করে রেখেছি। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যেটা, মূর্ত ঐতিহ্যের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মূর্ত ঐতিহ্যের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা তোমরা এখান থেকে করবে, মূর্ত ঐতিহ্যের ব্যাখ্যা। আর এখানে আছে দেখো, মূর্ত ঐতিহ্যের বৈশিষ্ট্য। দুটোই আমি দেখিয়ে দিচ্ছি। যদি এটা দেয়, এভাবে যদি দেয় যে ব্যাখ্যা লেখো, তাহলে তোমরা এটা লিখতে পারো। আর যদি বৈশিষ্ট্য দেয়, তাহলে তোমাদের এটা লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের এই পর্যন্ত। ভালো করে মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, এখানে যেটা এই প্রশ্নটা হয়ে গেল, অর্থাৎ মূর্ত ঐতিহ্যের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর যেটা আছে, মূর্ত ও বিমূর্ত ঐতিহ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই কোয়েশ্চেনটা কিন্তু আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি না। মূর্ত ঐতিহ্যের যেমন বৈশিষ্ট্য দেখিয়েছি, তেমনি আমি বিমূর্ত ঐতিহ্যের বৈশিষ্ট্যটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এখান থেকে দুটোকে মিক্সড করে চেষ্টা করবে এটা করে নেওয়ার। এটা হচ্ছে বিমূর্ত ঐতিহ্যের বিষয় বিশ্লেষণ করো। যদি আলাদা করে আসে তাহলে লিখতে পারবে, এবং যদি একসাথে দেয় তাহলে তোমরা একটু ওইভাবে তৈরি করে নিও। এই পর্যন্ত তো এটা হয়ে গেল। এরপর আসছি, দেখো, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো। এটার পেজ নাম্বার হচ্ছে 9। আমি যে কোয়েশ্চেনগুলোতে ব্র্যাকেট করে রেখেছি, তোমরা ওইভাবে বলার চেষ্টা করবে। আর যেটা করা নেই সেটা একটু নিজের মতো করে করে নেবে আর কি। এগুলো যেমন করা আছে, অর্থাৎ এইগুলো বললেই হয়ে যাবে। ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো। ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট যাতে মেরে নিতে পারো। এরপর হচ্ছে এখানে চলে আসবে, এই অবধি বলে এখানে তোমাদের শেষ হচ্ছে। এরপর হচ্ছে তোমাদের এই প্রশ্নটা আমি বইয়ের মধ্যে সেভাবে দেখতে পেলাম না, তাই এখন পেজ নাম্বারটা খুঁজে পাইনি, তাই দিতে পারছি না। এটা দিয়ে দিচ্ছি, ঐতিহ্যের সংকট তৈরিতে মানুষের ভূমিকা আলোচনা করো। ঐতিহ্যের সংকট তৈরিতে মানুষের ভূমিকা, এটা তোমরা এখান থেকে করবে। এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তোমাদের মধ্যে অনেকেই বলছিলে যে এর থেকে কিছু প্রশ্ন দিয়ে দিতে বা এমডিসি থেকে। আসলে আমি সময় করে উঠতে পারছি না, তাই পারছি না দিতে, একটু অসুবিধা আছে সময়ের জন্য।
এরপর পরের কোয়েশ্চেনে হচ্ছে তোমাদের এটা গেল, এরপর হচ্ছে এটা হবে হয়তো, এটা হবে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাতাত্ত্বিক নিদর্শন হিসাবে লেখমালা ও মুদ্রার গুরুত্ব। দেখো এখানে কিন্তু দুটো প্রশ্ন আছে, শুধুমাত্র লেখমালা চাইতে পারে অথবা শুধুমাত্র মুদ্রা বলতে পারে। যদি দুটো চায় তাহলে দুটোই লিখবে, যদি একটা দেয় তাহলে তোমরা যে কোনো একটা লিখবে। লেখমালা দেখো এখানে 20 পেজ আছে, আমি আগে লেখমালাটা দেখিয়ে দিচ্ছি। এই অবধি বলে এটা কমপ্লিট হচ্ছে। এরপর আসছে মুদ্রা। মুদ্রা চাইলে এখান থেকে লিখবে, এই অবধি লিখে শেষ করবে। পরের কোয়েশ্চেন হচ্ছে এটা, জাতীয় মহাফেজখানা সম্পর্কে টিকা লেখো। এগুলো অনেক নোটই আমার আগে দেওয়া আছে, আমার চ্যানেলে দেওয়া আছে। আমি তোমাদের বারবার বলে দিচ্ছিলাম যে ভিডিওস অপশানে গিয়ে তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাও, গিয়ে তোমরা থাম্বনেল দেখে কালেক্ট করে নাও। তাও হয়তো তোমাদের মধ্যে কারোর অসুবিধা হচ্ছে, তো আমি একই সাথে সমস্ত ভিডিওটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখে নাও এখান থেকে, ওখান থেকেও হয়তো পেয়ে যেতে, একটু খুঁজলেই পেয়ে যেতে, সমস্ত ভিডিও প্রায় দেওয়া আছে। তো এখানে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন হচ্ছে মহাফেজখানা, জাতীয় মহাফেজখানা, এটা এখান থেকে বলবে জাতীয় মহাফেজখানা, এখান থেকে এই অবধি বলে এটা কমপ্লিট করবে। এরপর হচ্ছে দেখো এশিয়াটিক সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এশিয়াটিক সোসাইটি সম্পর্কে টিকা। এই পর্যন্ত লিখে এটা কমপ্লিট করবে। ইকো ট্যুরিজম বলতে কি বোঝায়, এর সুবিধা। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে করে যাবে এটা। এটা হচ্ছে ইকো ট্যুরিজম বলতে কি বোঝায়, এরপরে আসছে ইকো ট্যুরিজমের সুবিধা কি কি। এই পর্যন্ত লিখে এটা কমপ্লিট করবে। এরপর দেখো ভারতের ইউনেস্কো কর্তৃক ঘোষিত ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে, যেমন অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা কেভ এবং আগ্রা ফোর্ট, 4টে টিকা আছে। যে কোনো একটা কি দুটো আসতে পারে, বা 4টের মধ্যে দেখো এর মধ্যে কটা আসবে বুঝতে পারছি না, আমি 4টে দিয়েছি ইম্পর্টেন্ট হিসাবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আবার একটা বড় কোশ্চেনের মধ্যে 4টে দিয়ে দিতে পারে। এখানে যেমন একটা বড় কোশ্চেনের মধ্যেই আছে, ভারতের ইউনেস্কো কর্তৃক ঘোষিত কয়েকটি ঐতিহ্যবাহী স্থান। অজন্তা গুহা অনেকটা বড় করে আছে, তোমাদের এতটা যদি না পারো একটু কমিয়ে নেবে, অল্প অল্প লিখলেই হবে। এর মধ্যে থেকে যে মেন নথিগুলো সেগুলো একটু দেবে, ব্যাস তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা তোমাদের অজন্তার গুহাটা। এটা হচ্ছে এলিফ্যান্টা কেভ।
এখানে আর একটা পেজ আছে, দাঁড়াও একটু ওয়েট করো। এটা হচ্ছে তোমাদের ইলোরা গুহাটা। এটা এলিফ্যান্টা কেভ। এটা হচ্ছে আগ্রা ফোর্ট। এই অবধি লিখে এটা কমপ্লিট করবে। এরপরে কোশ্চেন আসছি, দেখো, ভারতের ঐতিহ্যমণ্ডিত স্থানগুলি সুরক্ষা প্রদানের জন্য যে আইনগুলি প্রণয়ন করা হয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে আইন, এখান থেকে লিখবে। পরের কোশ্চেন, ঔপনিবেশিক আমলে কলকাতায় প্রতিষ্ঠিত ভারতীয় জাদুঘর এর প্রেক্ষাপট আলোচনা করো। একটু খুঁজতে সময় লাগছে। এটা ঔপনিবেশিক আমলে কলকাতায় প্রতিষ্ঠিত ভারতীয় জাদুঘরের প্রেক্ষাপট। এটা পয়েন্ট আউট করে দেওয়া নেই, তোমরা তোমাদের মতো করে ছোট করে লিখবে, এই পর্যন্ত লিখলেই হয়ে যাচ্ছে। এরপর আসছি লাস্ট কোয়েশ্চেন, অর্থাৎ প্রদর্শনে ভারত 1851 সালে লন্ডনে অনুষ্ঠিত মহান প্রদর্শনী এর প্রেক্ষাপট তাৎপর্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ভালো করে অবশ্যই করে যেও। লন্ডনে যে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল সেটা, আশা করছি দেখতে পাচ্ছ। এই অবধি করে এটা কমপ্লিট করবে। তাহলে আমি এখানে যে 13টা প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে হয়তো 12টা প্রশ্নের উত্তর আমার দেওয়া হলো, একটা প্রশ্নের উত্তর হয়তো কোথাও খুঁজে পাওয়া যায়নি বা পেজ নাম্বারটা আমি দেখতে পাইনি, তাই দেওয়া হয়নি। এই 12টা করে যাবে। এবং এই যে 12টা কোয়েশ্চেনই তোমাদের জন্য যথেষ্ট নয়, যেহেতু তোমাদের এখন অনেক খুঁটিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাই বলবো তোমরা বইটাকে একটু ভালো করে পড়ে যেও, এবং যাদের কাছে বই নেই তারা অবশ্যই এই 12টা কোয়েশ্চেন ভালোভাবে করে যেও। আশা করছি এর থেকেই সমস্তটা কমন পেয়ে যাবে। এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।